जन्नत के पत्ते লেখনীতে নিম্র আহমেদ পর্ব সংখ্যা 11। হালে ড্রাইভ করতে করতে লজ্জিত হয়ে বারবার ক্ষমা যাচ্ছিল। ফোন রেজিস্টার করা সম্ভব হয়নি। অ্যাভিয়ার দোকান প্রথমে তো পাওয়াই যাচ্ছিল না। অন্য মোবাইল কোম্পানিগুলোর দোকানই সব জায়গায় ছিল। ঠিক যেন আপনি জংয়ের দোকান খুঁজছেন আর সবখানে শুধু ফোনের দোকান। অনেক কষ্টে একটা দোকান পাওয়া গেল, তো তার ম্যানেজার দোকান বন্ধ করে চলে যাচ্ছিল। লাখো অনুরোধেও সে দোকান খুলল না এবং চলে গেল। এখন হালে অনবরত অনুশোচনা প্রকাশ করছিল। থামো হালে, পরে হয়ে যাবে এই কাজ, এখন আমাকে লজ্জিত করো না। যাই হোক, তোমার দ্বিতীয় কাজটা তো করি, চলো জাহাঙ্গীর যাই। হালে এক দীর্ঘশ্বাস দিল। গাড়ি রাস্তায় চলছিল এবং জানালার বাইরে সবখানে বরফ দেখা যাচ্ছিল। তুমি ঠিকানা দেখাও, আমরা পৌঁছাতে চলেছি। কোথায়? হ্যাঁ না বুঝে ড্রাইভ করতে থাকা হালিকে দেখলো। জাহাঙ্গীর আবার কোথায়? সেখানে কি আছে? তোমার ফুফুর বাড়ি। বললাম না তোমাকে নিয়ে যাব? সকালেও তো বললাম, ভুলে গেলে? তুমি আমাকে ওখানে নিয়ে যাচ্ছ? সে হতভম্ব হয়ে গেল। হ্যাঁ তো, এখন ঠিকানা বলো। স্ট্রিট নাম্বার আমার মনে আছে, বাকিটা বলো। ওহ হালে। সে তাড়াহুড়ো করে পার্স থেকে সেই কুচকানো কাগজটি বের করলো। সে কাগজে দেখলো এলাকার নাম জাহাঙ্গীর লেখা ছিল। সে ওটাকে সিহাঙ্গীর পড়ছিল। এখন তার মনে পড়লো যে তুর্কিদের সিকে জিমের মতো পড়া হয়। যদি তার সামান্যতম ধারণা থাকতো যে আজই সেখানে যেতে হবে, তবে সে ওই উপহারগুলো নিয়ে আসতো যা মা পাঠিয়েছিলেন। অন্তত ভালো পোশাক পরতো বা একটু মেকআপ করতো। এই তো সামনেই ছিল। এখন তুমি যাও, আমার এখানে একটু কাজ আছে। আমার নাম্বার তুমি ফোনে সেভ করে নিয়েছো না? যখন ফ্রি হবে আমাকে কল দিও, আমি চলে আসবো। 1 ঘন্টা তো আমার লেগেই যাবে। তারপর একসাথে খাবার খাবো। গাড়ি থেমে গিয়েছিল। হ্যাঁ আনমনে তার কথাগুলো শুনল এবং দরজা খুলে নিচে নামলো। সে দরজা বন্ধ করতেই হালে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত বেগে চলে গেল। সেটি একটি সুন্দর ছোট বাংলো ছিল। বাইরের সীমানা প্রাচীরের বদলে সাদা রঙের কাঠের বেড়া দেওয়া ছিল। গেটটিও কাঠের বেড়ার তৈরি। গেটের পেছনে ছোট্ট বাগান এবং তার সামনে সেই বাংলো। বাংলোর গোলাপি ছাদটি ছিল মোচাকৃতির। প্রবেশের সাদা দরজাটি কিছুটা উঁচুতে ছিল। সেখানে ওঠার জন্য 2টি ধাপ বা সিঁড়ি ছিল। সেই 2 পাশে সুন্দর রঙের ফুলের টব রাখা ছিল। তাহলে এই সেই ছোট্ট জান্নাত যেখানে সে থাকতো, আর যেখান থেকে বের হওয়ার কথা সে কখনো ভাবেনি। সে গেট ঠেলে পাথরের পথে হেঁটে সিঁড়ি পর্যন্ত এলো। উঁচু সাদা দরজার ওপর সোনালি রঙের ফলক লাগানো ছিল। সিকান্দার শাহ, তুর্কি বানানে লেখা ছিল নামটি। তার ফুফারি ছিল। ঘন্টার খোঁজে সে এদিক ওদিক তাকালো। এই বাড়িতে অনেকগুলো কাঠের জানালা ছিল এবং সম্ভবত কোনো জানালা খোলা ছিল, যেখান থেকে অনবরত একটি ঠক ঠক শব্দ আসছিল, যেন কেউ হাতুড়ি বা কুড়াল দিয়ে কাঠের ওপর জোরে আঘাত করছে। সে কাপা কাপা আঙুল বেলে রাখলো এবং সোনালি ডোরনবের চকচকে ধাতবে নিজের প্রতিফলন দেখল। কাজল মাখা বড় বড় কালো চোখ, 2 কাঁধে গড়িয়ে পড়া কালো লম্বা চুল, আর ঠান্ডায় লাল হয়ে যাওয়া নাক। কালো পোশাকে তাকে চীনামাটির মূর্তির মতো লাগছিল, এক ভীত ও বিচলিত মূর্তি। সে বেল থেকে আঙুল সরাতেই ঠক ঠক শব্দ বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত পর কাঠের মেঝেতে পায়ের শব্দ শোনা গেল। কেউ একজন অজানা ভাষায় বিড়বিড় করতে করতে দরজা খুলতে আসছিল। সে এখন কাঁপতে কাঁপতে কোনো অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল যখন দরজা খুলল। চৌকাঠার ওপর বিছানো ডোরম্যাটে সে দরজা খোলা ব্যক্তির খালি পা দেখতে পেল। তার দৃষ্টি ধীরে ধীরে উপরে উঠল। নীল জিন্স আর ধূসর সোয়েটার পরা এক ব্যক্তি হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়েছিল। সোয়েটারের হাতা সে কুড়ুই পর্যন্ত গুটিয়ে রেখেছিল এবং তার পেশিবহুল হাত দেখা যাচ্ছিল। হ্যাঁ ধীরে ধীরে মুখ তুলে তাকে দেখল। তার শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। সে ঠিক তেমনই ছিল যেমনটা তার ছোটবেলার ছবিতে লাগতো। সেই বাদামি আভার চুল যা খুব অবিন্যস্তভাবে কপালে এসে পড়ছিল। আকর্ষণীয় চোখ, খাড়া অহংকারী নাক, সোনালি গায়ের রঙের তীক্ষ্ণ গড়ন। সে কপালে ভাঁজ ফেলে চোখ কুচকে তাকে দেখছিল। সে ছিল জিহান সিকান্দার। নিঃসন্দেহে সে অত্যন্ত হ্যান্ডসাম ছিল। সেন কিমসেন, তুমি কে? সে তুর্কি ভাষায় কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ চমকে উঠল। সাবিন সিকান্দারের বাড়ি কি এটাই? জি এটাই, সে ইংরেজিতে বলে তীক্ষ্ণ দৃষ্টিতে হায়ার মুখ দেখতে লাগলো। হায়ার মনে হলো যে সে বসফরাস ব্রিজের ওপর হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর নীল জলরাশি ছুঁয়ে আসা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। সে কোনো গভীর স্বপ্নের ঘোরে ছিল, এক সুন্দর স্বপ্নের। আমি ওনার মেহমান,
পাকিস্তান থেকে এসেছি। সে একটু একটু করে শব্দ বলছিল। তার সামনে তার সমস্ত আত্মবিশ্বাস ধূলিসাৎ হয়ে গিয়েছিল। হঠাৎ সে নিজেকে খুব দুর্বল অনুভব করতে লাগলো। কেমন মেহমান? তার ভঙ্গি ছিল রুক্ষ, যেন সে কোনো জরুরি কাজে ব্যস্ত ছিল যাতে হায়া ব্যাঘাত ঘটিয়েছে। আমি হায়া সুলেমান। সে আশাবাদী দৃষ্টিতে জিহান সিকান্দারের মুখের দিকে তাকালো, যে এখনই তার নাম শুনে তার আকর্ষণীয় চোখে চেনার কোনো ঝলক দেখা যাবে। কোন হায়া সুলেমান? তার পায়ের নিচে বসফরাস ব্রিজ যেন ফেটে চৌচির হয়ে গেল এবং সে প্রাণহীন হয়ে নিচে গভীর নীল জলে গিয়ে পড়ল। কোন হায়া সুলেমান? এই আওয়াজ প্রতিধ্বনিত হতে হতে সে নিথর হয়ে তাকে দেখতে লাগলো। তার চোখের পলক পড়তে ভুলে গিয়েছিল। ওই ব্যক্তির চেহারায় যুগান্তরের অপরিচিত আর বিরক্তি ছিল। চেনা না চেনার কোনো প্রশ্নই ওঠে না। জিহান সিকান্দার তো তাকে চিনতই না। কে ম্যাডাম? সে কিছুটা বিরক্ত হয়ে পুনরায় জিজ্ঞেস করলো। হ্যাঁ হালকা করে মাথা ঝাঁকালো, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি সাবিন ফুফুর সাথে দেখা করতে এসেছি। ওনার ভাই সুলেমানের মেয়ে আমি। উনি চেনেন আমাকে। ওকে, ভেতরে এসো। সে কাঁধ ঝাঁকিয়ে ভেতরে ফিরে গেল। সে দ্বিধা ভরে সিঁড়িতে চড়ল। পাদানিতে পা রাখতে গিয়ে কিছু মনে পড়ার সাথে সাথে জুতো খুলে কাঠের মেঝেতে পা রাখলো। মেঝে ছিল প্রচণ্ড ঠান্ডা। করিডোরের ওপারে যেখানে সে জিহানকে যেতে দেখেছিল সেখান থেকে হাতুড়ির ঠকঠক শব্দ আবার শুরু হয়ে গিয়েছিল। সে করিডোর পার হয়ে কিচেনের খোলা দরজায় এসে দাঁড়ালো। আমেরিকান স্টাইলের কিচেনটি খুব সুন্দর করে সাজানো ছিল। মাঝখানে গোল টেবিলের চারপাশে 4টি চেয়ার রাখা ছিল। একপাশে কাউন্টারের কাছে সে হায়ের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে হাতুড়ি ছিল, যা দিয়ে সে ওপরের ক্যাবিনেটের দরজার কবজিতে জোরে জোরে আঘাত করছিল। সে কয়েক মুহূর্তের দ্বিধার পর নির্লজ্জের মতো সামনে এলো এবং কিছুটা শব্দ করে চেয়ার টেনে বসলো। সে অনিচ্ছা সত্ত্বেও চমকে ফিরে তাকালো। ড্রয়িং রুমে যান। সে বিরক্ত হয়ে ঠোঁট কামড়ে আবার ক্যাবিনেটের দিকে ফিরল। সে এক হাতে ক্যাবিনেটের কবজির কাছে কিছু একটা ধরে রেখেছিল এবং অন্য হাত দিয়ে হাতুড়ি মারছিল। হায়া সুলেমান জীবনে কখনো এত অপমানিত বোধ করেনি। মম মম। কয়েক মুহূর্ত পার হলো তো সে একইভাবে কাজে মগ্ন হয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে তাকে ডাকলো। সে আঙুল মরকাচ্ছিল, পায়ের ওপর পা তুলে মাথা নিচু করে বসেছিল। হঠাৎই দরজায় পায়ের শব্দ হলো তো মাথা তুলল। করিডোর দিয়ে বাসন হাতে নিয়ে সাবিন ফুফু ঠিক এই মুহূর্তেই কিচেনে ঢুকলেন। কাঁধ পর্যন্ত ছোট করে ছাটা চুল এবং ঢিলে ঢালা লম্বা স্কার্টের ওপর ধূসর সোয়েটার পরা অবস্থায় তিনি কিছু বলতে বলতে আসছিলেন। হায়াকে বসে থাকতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। হায়া আমার বাচ্চা, তুমি কখন এলে? বাসনগুলো কাউন্টারে প্রায় ফেলেই তিনি আবেগের সাথে তার দিকে ছুটে এলেন। সে জিহানের শীতল আচরণে মন খারাপ করে বসেছিল। এখন হকচুকে উঠে দাঁড়ালো। অত্যন্ত উষ্ণতার সাথে তাকে জড়িয়ে ধরে তিনি তার কপালে চুমু খেলেন। তারপর পরম মমতা এবং আপনত্ব ভরা সজল চোখে হাসি মুখে তার মুখ দেখলেন। ফাতিমা বলেছিল যে তুমি কয়েকদিন পর দেখা করতে আসবে। আমি ভাবছিলাম তুমি ক্লান্তি কাটিয়ে নিলে আমি নিজেই তোমার সাথে দেখা করতে যাব। কেমন আছো তুমি? কত মিষ্টি হয়ে গেছো। তিনি এখন হায়ার পাশে চেয়ারে বসে মমতা ভরে তার হাত ধরে কথা বলছিলেন। আমি ঠিক আছি ফুফু, আপনি কেমন আছেন? সে কোনো মতে হাসি মুখে ওনার মতোই ইংরেজিতে কথা বলছিল। তুমি কত বড় হয়ে গেছো, চোখগুলো একদম সুলেমান ভাইয়ের মতো। লোকে বলে আমার চোখ আমার মায়ের মতো ফুফু। সে হালকা করে জানালো। আরে ভাই, আমার কাছে তো তুমি আমার ভাইয়েরই প্রতিচ্ছবি। বাকি সবাই কেমন আছে? তিনি একে একে সবার খবর নিলেন। হ্যাঁ, সবার কুশল জানিয়ে বলল, আপনি দেওয়ার ভাইয়ের বিয়েতে এলেন না? আরে ও তো বড় হয়ে গেছে, মাশাল্লাহ, বিয়েও হয়ে গেল। কেমন হলো বিয়ে? আমি তোমার ভিডিও দেখেছিলাম। সে চমকে ওনার দিকে তাকালো। কোন ভিডিও? তার দম বন্ধ হতে লাগলো। মুহূর্তেই রুমে খুব অস্বস্তি অনুভব হলো। ওই যে দেওয়ারের ওয়ালিমায় স্টেজে যেটা করা হয়েছিল, তুমি লাল ফ্রক পরেছিলে। আমি রুহেলের ফেসবুকে দেখেছিলাম। রুহেলের সাথে কন্ট্যাক্ট আছে আপনার? তার বন্ধ হওয়া শ্বাস এক সুখকর বিস্ময় ফিরে এলো। আর আপনি ফেসবুক ইউজ করেন? সে তাদের দিকে পিঠ দিয়ে ক্যাবিনেটের দরজায় একইভাবে আঘাত করে যাচ্ছিল। হ্যাঁ, শুধু রুহেলের অ্যালবামগুলো দেখার জন্য করি। তুমি ব্যবহার করো ফেসবুক? না, আগে করতাম, পরে ছেড়ে দিয়েছি। আমি সোশ্যাল নেটওয়ার্ক পছন্দ করি না। প্রতিটি মানুষ আপনার জীবনে উকি দিচ্ছে, মানুষের কোনো প্রাইভেসিই থাকে না। ও হায়া, তুমি জিহানের সাথে দেখা করেছো? হুট করে মনে পড়ায় তিনি ঘাড় ঘুরিয়ে নিজের ছেলেকে দেখলেন, যে চেহারায় অনেক কঠোরতা নিয়ে নিজের কাজে মগ্ন ছিল। জিহান, তুমি হায়ের সাথে দেখা করেছো?
এই সুলেমান ভাইয়ের মেয়ে আর রুহেলের বোন তোমার ফার্স্ট কাজিন। দেখা হয়েছে। সে এখন নিচু হয়ে ড্রয়ার থেকে পেরেক বের করছিল। সেই আত্মীয়তা মনে রাখার ব্যাপারে খুব কাঁচা, অবশ্য চেষ্টা করে এবং তার আত্মীয়দের মনেও থাকে। আসলে ফুফু, মানুষের আত্মীয়তা তখন মনে থাকে যখন তার মা বাবা তাকে আত্মীয়দের কথা মনে করিয়ে দেয়। বাচ্চাদের কি দোষ? সব দোষ তো বাবা মার। যদি মা বাবাই সন্তানকে কখনো আত্মীয়দের সাথে না মেলায়, তবে দোষ কার ঘাড়ে রাখা হবে? সাবিন ফুফুর উৎসাহে উজ্জ্বল মুখটি ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু হ্যাঁ, এভাবেই তিক্ততার সাথে বলে যাচ্ছিল। জিহান তখনও কাজে ব্যস্ত ছিল। যেমন ধরুন, আপনারা কয়েক দশক ধরে এখানে থাকছেন, আর সম্ভবত আপনাদের ফিরে যাওয়া এবং নিজের রক্তের সম্পর্কের সাথে দেখা করার ইচ্ছে জাগে না। তো এটা কি আনফেয়ার নয়? ফুফুর মুখ সাদা হয়ে গিয়েছিল, লিনেনের মতো সাদা আর ফ্যাকাশে। তারপর তিনি কষ্টে একটু হাসলেন এবং হালকা মাথা ঝাঁকালেন। ঠিক বলছো, আসলে কখনো আশাই হয়নি। সে এখন সন্তুষ্ট ছিল, নিজের জন্য তার তিক্ত আফসোস হয়নি। এটা এই মানুষগুলোর অবহেলা ছিল, যার কারণে তার সাথে তাদের সম্পর্ক একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়ে গিয়েছিল। সে আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলেছিল। কারো বাগদত্তা হয়েও পরিবারের ছেলেরা তার উপর আশা রাখতে শুরু করেছিল। এই তেতো ওষুধের কিছুটা স্বাদ এই দায়িত্বশীলদেরও তো চাখা উচিত, যাদের উচিত ছিল নিজের ছেলেকে বলা যে সে তার কাজিন এবং বউ। হঠাৎই তার নজর ফ্রিজের ওপর রাখা ফটো ফ্রেমের ওপর পড়ল। তাতে একজন সুশ্রী মধ্যবয়স্ক সাহেব হাসছিলেন, মাথায় আর্মি ক্যাপ আর খাকি উর্দির কাঁধে লাগানো মেডেল ও ফুল তারা। ইনি কি ফুফা? সে ঘাড় তুলে বিস্ময়ে ছবিটির দিকে তাকাতে লাগলো। সাবিন ফুফু তার দৃষ্টি অনুসরণ করে দেখলেন এবং ধীরে করে মাথা নাড়লেন। মানুষের আত্মীয়তা তখন মনে থাকে যখন তার মা বাবা তাকে আত্মীয়দের কথা মনে করিয়ে দেয়। সে আগে বেশ জোর দিয়ে কথাটি বলেছিল, তো হায়া বেশ চমকে উঠল। সে তো ভাবছিল জিহান তার তিক্ত কথায় কান দেয়নি, কিন্তু না, সে আপাত দৃষ্টিতে উপেক্ষা করল, সব শুনছিল। হায়া কিছুটা সতর্ক হয়ে সোজা হয়ে বসল। মানে ফুফা আর্মিতে ছিলেন? পাকিস্তান আর্মিতে? না। জিহান হাতুড়ি স্ল্যাবে রেখে সামনে এলো এবং ফ্রিজের ওপর রাখা ফ্রেমটি হাত দিয়ে ফেলে দিল। ছবির অংশটি উল্টে ফ্রিজের ওপর উপর হয়ে গেল। হায়া, তুমি লাঞ্চ করোনি না? আমি এখনই দিচ্ছি। ফুফু এখন নিজেকে সামলে নিয়ে আবার হাসি খুশি হয়ে উঠলেন। হায়া জবাব না দিয়ে ফ্রিজের উপর হয়ে পড়ে থাকা ফ্রেমটির দিকে তাকিয়ে রইল। তার একটি প্রশ্নের জবাবে জিহান যেভাবে রুক্ষ মেজাজে ফ্রেমটি ফেলে দিল, সেটা দেখে হতবাক হয়ে গেল। মাম্মি, আপনার ক্যাবিনেট রেডি। সে এখন ক্যাবিনেটের দরজা খুলে বন্ধ করে চেক করছিল। থ্যাংক ইউ জিহান। আর বাথরুমের কলটাও। ফুফু গোল টেবিলে পোলাওর বড় বাটি রাখতে রাখতে মনে করিয়ে দিলেন। ওহো, আবার সেই বিষাদ পোলাও। সে হালকা মাথা ঝাঁকালো। থাক ফুফু, আমি কোনো যদি কিন্তু না। আমি তোমার জন্য বিশেষ কিছু বানাতে পারিনি, তাই এখন না বলে আমাকে লজ্জিত করো না। জিহান এখন ড্রয়ার থেকে একটি বক্স বের করে ভেতরের জিনিস উল্টে পাল্টে দেখছিল। হঠাৎ ডোরবেল বেজে উঠল। জিহান থেমে করিডোরের দিকে তাকালো, তারপর বক্সটি সেখানেই ফেলে বাইরে চলে গেল। শুরু করো হায়া। ফুফু হাসি মুখে থেকে দেখতে দেখতে প্লেট এগিয়ে দিলেন। সে ধন্যবাদ বলে ভাত এবং কিছুটা শিমের মশলা প্লেটে নিল। করিডোরের ওপারে জিহান কোনো এক ব্যক্তির সাথে তুর্কি ভাষায় কিছু বলছিল। দুজনের হালকা কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। পরের মুহূর্তেই সেই পোলাও তার কাছে সুস্বাদু লাগলো। ডিজে ঠিকই বলেছিল, খাবারটা শুধু সফরের বমিভাবের কারণে খারাপ লাগছিল। ফুফু, আপনার হাতে অনেক স্বাদ। হায়া, তার চামচ ধরে মুখে যাওয়া হাত আর কথা দুটোই থেমে গেল। অত্যন্ত অবিশ্বাস্যভাবে সে ঘাড় ঘোরালো। জিহান করিডোর দিয়ে তাকে ডাকতে ডাকতে আসছিল। সেই অহংকারী আর বদমেজাজি লোকটির কি তার নাম মনে আছে? জি, সে কোনো মতে বলতে পারল। সে কিচেনের খোলা দরজা দিয়ে ভেতরে এলো, তো হায়া দেখলো তার হাতে একটি আধফোটা গোলাপের তোড়া এবং একটি সাদা কার্ড। তুমি কি এখানে থাকতে এসেছো? সে হায়ার সামনে দাঁড়িয়ে কঠোরভাবে জিজ্ঞেস করতে লাগলো। না না। সে দম বন্ধ করে ওই সাদা গোলাপ ফুলগুলোকে দেখছিল। এগুলো তার জন্য হতে পারে না। না, কখনোই না। তাহলে তোমার ভ্যালেন্টাইনকে আমার বাড়ির ঠিকানা দেওয়ার কি দরকার ছিল? সে নিচু স্বরে তুর্কি ভাষায় কোনো এক অশালীন শব্দে ওই অজ্ঞাত ব্যক্তিকে ভূষিত করলো এবং তোড়া ও কার্ড হায়ের সামনে টেবিলের ওপর প্রায় ছুঁড়ে মারার ভঙ্গিতে রাখলো। না, আমি দিইনি। সে বিস্ফোরিত নেত্রে ফুলের ওপর পড়ে থাকা সাদা কার্ডের দিকে তাকিয়ে রইল, যাতে লেখা অক্ষরগুলো স্পষ্ট ছিল। ফর মাই লাভ, হায়া সুলেমান, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। আর ভ্যালেন্টাইন্সদের আরও 7 থেকে 10 দিন বাকি ছিল। তার মনে ছিল এটা এখানেও পৌঁছে গেল। সে তখনও অবিশ্বাসী ছিল।
জিহান তার টুল বক্স খুলে জিনিসপত্র উল্টে পাল্টে দেখছিল। কিচেনে এক লজ্জাজনক নীরবতা ছেয়েছিল। হঠাৎই টেবিলে রাখা হায়ার মোবাইল বেজে উঠল। সে চমকে দেখল বাড়ি থেকে কল আসছিল। সে কল কাটলো এবং উঠে দাঁড়ালো। হায়া, বসো তো বাচ্চা। ফুফু তাকে থামাতে চাইলেন। আমার ফ্রেন্ড কল করছে, ও বাইরে চলে এসেছে হয়তো। আমি যাই, আল্লাহ হাফেজ। যদিও ফুফুর চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি জানেন ফোনটা তার বন্ধুর নয়, তবুও তিনি মাথা নাড়লেন। বলার মতো আর কিছু বাকি রইল না। সে চেয়ার ঠেলে দ্রুত বাইরে বেরিয়ে গেল। টেবিলের ওপর সাদা গোলাপগুলো পড়ে রইল। ডোরম্যাটে তার জুতো ওভাবেই পড়েছিল। সে সেগুলোতে পা ঢোকালো তো দেখলো একটি কাগজ সেখানে পড়ে আছে। হায়া ঝুঁকে কাগজটি তুলল। এটি কোনো কুরিয়ার কোম্পানির রসিদ ছিল, সম্ভবত যা জিহান স্বাক্ষর করে সেখানেই ফেলে দিয়েছিল। সে রসিদটি উল্টে পাল্টে দেখতে দেখতে দ্রুত পায়ে গেট পার হয়ে গেল। ওই ফুলগুলো আজই কোনো এক এয়ার বুক করিয়েছিল। এতে আহমদ আর আঁটতে সে ধীরে ধীরে রাস্তার পাশে হাঁটতে লাগলো। রসিদটি তখনও তার হাতে ছিল। সে 1 ঘন্টা আগে পর্যন্ত নিজেও জানতো না যে সে জাহাঙ্গীর আসছে। তবে এই এয়ার কিভাবে জানলো? সে কি তার পিছু করছিল? তাকে কি অনুসরণ করা হচ্ছিল? কিন্তু একজন পাকিস্তানি অফিসারের ভিন দেশে এত উৎসুক কিভাবে হতে পারে? শুধুমাত্র তাকে বিরক্ত করার জন্য এত লম্বা চওড়া পরিকল্পনা কে করবে? সে কলোনির শেষে লাগানো বেঞ্চে বসে পড়ল। তার দৃষ্টি বরফে ঢাকা ঘাসের ওপর নিবদ্ধ ছিল। হালের আসা পর্যন্ত তাকে এখানেই বসে থাকতে হবে। সে পরের দিনই ডরমিটরি অফিসার হাক্কানের সাথে কথা বলে নিজের রুম বদলে নিয়েছিল। এখন সে ডিজের রুমে স্থানান্তরিত হয়েছে। রুমে তৃতীয় আরেকটি চীনা বংশোদ্ভূত মেয়ে ছিল। তার নাম ছিল লিংলিং। তার পুরো নাম এত লম্বা আর জটিল ছিল যে সে ইউরোপের জন্য নিজের নাম চিরি রেখেছিল। সে একজন এক্সচেঞ্জ স্টুডেন্ট এবং পিএইচডি করছিল। চতুর্থ মেয়েটি ছিল একজন ইসরায়েলি ইহুদি, তাল্লি, ঠিক তাল গাছের মতোই দীর্ঘদেহী আর কুকরানো চুলের অধিকারী। সেও এক্সচেঞ্জ স্টুডেন্ট ছিল। তার পাশের রুমের ফিলিস্তিনি এক্সচেঞ্জ স্টুডেন্টদের সাথে তার খুব খাতির ছিল। ওই হ্যান্ডসাম ছেলেটির কথা ডিজে প্রথম দিন বলেছিল। সেই ফিলিস্তিনি ছেলেটি আর ইসরায়েলি মেয়েটি সব জায়গায় একসাথে দেখা যেত। ক্যাম্পাসে সিঁড়ি হোক বা হোস্টেলের কমন রুম, তারা 4 জন একসাথেই থাকতো। ওদের পাসপোর্ট চেক করাও, হয় এই মেয়ে ইসরায়েলি নয় আর না হয় ওই ছেলে ফিলিস্তিনি নয়। এত ঐক্য আর বন্ধুত্ব, তাজ্জব ব্যাপার ভাই। ডিজে যখনই তাদের একসাথে দেখে আসতো এভাবেই গজগজ করতো। হ্যাঁ, এখনও ওই ছেলেদের দেখেনি আর দেখার শখও তার ছিল না। সব দেশের এক্সচেঞ্জ স্টুডেন্টরা ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিল। সেখানে কেউ কারো নাম জানতো না, শুধু পরিচয় ছিল। এরা ফিলিস্তিনি, এরা চাইনিজ, এরা নরওয়েজিয়ান, এ ডাচ আর এরা 2 জন পাকিস্তানি। তাদের 1টি থেকে 4টি পর্যন্ত বিষয় নেওয়ার অধিকার ছিল। ডিজে 2টি নিয়েছিল আর হায়া নিয়েছিল 4টি। চতুর্থ মাসের শেষে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক ছিল এবং এই 5 মাস অবশ্যই তুরস্কে কাটানোর শর্ত ছিল। বাকিটা চাইলে হোস্টেলে থাকো বা না থাকো, এমনকি সারা রাত বাইরে কাটালেও কেউ কিছু জিজ্ঞেস করার ছিল না। খুব আনন্দ ছিল। সাবাঞ্চিতে ক্লাসের ভেতর মেয়েদের স্কার্ফ পরা নিষেধ ছিল। তাহলে হালেনুর কি করে? হ্যাঁ, ডিজেকে তখন জিজ্ঞেস করলো যখন তারা 2 জন নামাজের ওসিলায় ক্লাসে দেখানো তুরস্কের পরিচিতিমূলক প্রেজেন্টেশন থেকে কেটে পড়েছিল এবং এখন প্রেয়ার হলে বসে চিপস খাচ্ছিল। সে ক্লাসে স্কার্ফ খুলেই ঢোকে। ডিজে চিপস চিবোতে চিবোতে বলছিল। তারা 2 জন কার্পেটের উপর পা মুড়ে বসেছিল। একদিকে আলমারিতে কুরআন ও ইসলামী বইয়ের পাণ্ডুলিপি সাজানো ছিল, অন্যদিকে অনেকগুলো স্কার্ফ আর স্কার্ট ঝোলানো ছিল। জিন্স পরা তুর্কি মেয়েরা স্কার্ট পরে নামাজ পড়ে নিত এবং পরে ওই স্কার্ট সেখানে ঝুলিয়ে রেখে চলে যেত। ইস্তানবুলের প্রতিটি নারী ইবাদতখানায় এমন স্কার্ফ ও স্কার্ট ঝুলতে দেখা যেত। হালেনুরও মজার মানুষ। সে আঙুল দিয়ে চুল সরাতে সরাতে বলল। সে নীল জিন্সের ওপর গোলাপি সোয়েটার পরেছিল। পাকিস্তানের চাচা ফুরকানের বকাঝকার ভয়ে সে জিন্স পরতে পারতো না, কিন্তু শুকর যে এখানে ওই মানুষগুলো নেই এবং সে জীবনকে নিজের মর্জি মতো উপভোগ করে কাটাচ্ছিল। পরশু তুমি তোমার ফুফুর বাড়িতে গিয়েছিলে। ট্রিপ কেমন ছিল? ভালো ছিল। ফুফু পোলাও বানিয়েছিল। ওটা আসলে অতটা বিস্বাদ খাবার নয় যতটা আমরা ভেবেছিলাম। আমি তো আগেই বলেছিলাম। যখন প্রেয়ার হলেও খুব বোর হয়ে গেল তখন তার বাইরে বেরিয়ে এলো। ঠান্ডা বাতাস মৃদুলয় বইছিল। সবুজ ঘাসের ওপর সাবাঞ্চির গোলাকার ভবনটি পূর্ণ মর্যাদার সাথে দাঁড়িয়েছিল, ঠিক যেন গোলাকৃতির গোলককে হ্যাট পরিয়ে দেওয়া হয়েছে। কাচের উঁচু প্রবেশদ্বারে সামনে সিঁড়ি বানানো ছিল। সিঁড়ি 2 পাশে সবুজ ঘাস বিছানো ছিল। তারা 2 জন ফাইল হাতে সিঁড়ি দিয়ে নামছিল যখন ডিজে তার কাঁধ নাড়ালো। এই যে শেষ ধাপে 3টি ছেলে দাঁড়িয়ে আছে না, ওরাই সেই ফিলিস্তিনি ছেলে। দেখো, তাল্লিও ওদের সাথে আছে। হ্যাঁ, বাতাসের কারণে মুখে আসা চুলগুলো পেছনে সরালো এবং দেখলো সেই হ্যান্ডসাম আর সুশ্রী ছেলেরা সিঁড়ির কিনারে দাঁড়িয়ে গল্পে মগ্ন ছিল। চলো ওদের সাথে দেখা করি।
আমার আগ্রহ নেই, তুমি যাও, আমার একটু কাজ আছে। সে খটখট শব্দে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ডিজে তাকে আর ডাকলো না। সে ফিলিস্তিনিদের দিকে চলে গেল। আর হায়া এটাই চেয়েছিল, ডিজের সাথে বন্ধুত্ব নিজের জায়গায়, কিন্তু আপাতত সে খুব স্বাধীনভাবে ইস্তানবুলকে আবিষ্কার করতে চায়, একাকী এবং নিভৃতে। প্রায় ঘন্টাখানেক পর সে নিজের রুম থেকে খুব সুন্দর করে সেজেগুজে বের হলো এবং পাথরের রাস্তায় হাঁটতে লাগলো। সে নীল জিন্সের ওপর একটি টাইট আকর্ষণীয় হাঁটু পর্যন্ত লম্বা লাল কোট পরেছিল। তীব্র শীত সত্ত্বেও খালি পায়ে 5 ইঞ্চি উঁচু লাল পেন্সিল হিল পরেছিল। রেশমি চুল বাতাসে কাঁধের ওপর উঠছিল, আর গাঢ় কাজলের সাথে ছিল রসালো ফলের মতো লাল লিপস্টিক। লাল লিপস্টিক তার সবসময় প্রিয় ছিল এবং আজ সে জানতো যে তাকে খুব সুন্দর লাগছে। বাস স্টপে পৌঁছাতেই মেঘ জোরে ডাকলো। এই বাস স্টপটি ইউনিভার্সিটির ভেতরেই ছিল। সাবাঞ্চির বাস স্টপ ছিল গোরসেল বাস সার্ভিসটি সাবাঞ্চির ছাত্রদের জন্যই চলতো এবং তাদের ইস্তানবুল শহর পর্যন্ত নিয়ে যেত। হালেনুর তাকে গোরসেলের শিডিউল মুখস্থ করিয়ে দিয়েছিল। যেদিন তোমার গোরসেল মিস হবে সেদিন তুমি হালেনুরকে খুব মিস করবে, সে কড়া ভাষায় সতর্ক করে বলেছিল। গোরসেল তার নির্ধারিত সময়ের এক মুহূর্তও দেরি করতো না। যদি আপনি কয়েক সেকেন্ডও দেরি করেন তবে গোরসেল শেষ। এখন 2 ঘন্টা বসে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে হবে। সে যখন বাসে বসলো আকাশে কালো মেঘ জমা হচ্ছিল। যখন গোরসেল বসফরাসের সেই বিশাল সেতু পার হচ্ছিল তখন বড় বড় বৃষ্টির ফোঁটা পানিতে পড়ছিল, এবং যখন সে তাকসাম স্কোয়ারে নামলো তখন ইস্তানবুল ভিজছিল। তাকসাম স্কোয়ারে ইস্তানবুলের একটি প্রধান কেন্দ্র ছিল। সেখানে ঠিক মাঝখানে আর্ততুক সহ ঐতিহাসিক ব্যক্তিদের মূর্তি স্থাপন করা ছিল। মুজাসসেমা আজাদি স্ট্যাচু অফ লিবার্টির এক পাশে সবুজে ঘেরা পার্ক, আর অন্যদিকে মেট্রো ট্রেনের ভূগর্ভস্থ স্টেশন। সে বাস থেকে নামলো তো বৃষ্টি মুষলধারে পড়ছিল, বড় বড় ফোঁটা তার ওপর পড়ছিল। সে বুকে হাত গুটিয়ে দ্রুত রাস্তা পার হতে লাগলো। ভেজা রাস্তায় উঁচু হিল জুতো পরে চলা খুব কঠিন হয়ে পড়েছিল। কয়েক মুহূর্তেই সে পুরোপুরি ভেজে গিয়েছিল। আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে যাওয়ার সেই চওড়া সিঁড়িগুলো সামনেই ছিল। সে প্রায় দৌড়ে সিঁড়ির মুখে পৌঁছানো মাত্রই একটি শব্দ হলো। সে টাল সামলাতে না পেরে পড়ার উপক্রম হলো। তার ডান স্যান্ডেলের হিল মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়া 2 ইঞ্চির টুকরোটি কেবল কোনো মতে ঝুলেছিল। সে লজ্জায় এদিকে ওদিকে তাকালো। মানুষ ব্যস্তভাবে ছাতা ধরে পাশ দিয়ে চলে যাচ্ছিল। শুকর যে কেউ দেখেনি। বৃষ্টি একইভাবে পড়ছিল। তার চুলগুলো ভেজা গুচ্ছের মতো মুখের 2 পাশে লেপ্টে গিয়েছিল। সে বিরক্তির সাথে ভাঙা জুতো নিয়ে সিঁড়ি দিয়ে নামতে চাইল, কিন্তু তা অসম্ভব ছিল। বিরক্ত হয়ে সে নিচু হলো, 2 জুতো স্ট্র্যাপ খুলল এবং জুতো জোড়া হাতে নিয়ে সোজা হলো। নিচে ট্রেন পৌঁছানোর শোরগোল শুরু হলো। সে দৌড়ে খালি পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তার পাশে ঝুলে থাকা হাত থেকে 2টি জুতো এদিক ওদিক দুলছিল। মেট্রোর টিকিট ছিল 1.5 লিরা, যে স্টেশনেই নামুক না কেন। সে টিকিট নিয়ে দ্রুত ট্রেনে প্রবেশ করলো, যাতে কেউ লক্ষ্য করার আগেই ভদ্রভাবে জুতো পরে বসে থাকতে পারে। মেট্রোতে বসার জায়গাগুলো 2 দেওয়ালের সাথে সারিবদ্ধভাবে ছিল। যারা দাঁড়িয়ে থাকতো তাদের জন্য ওপরের রড থেকে হ্যান্ডেল ঝুলছিল। সে একটি হ্যান্ডেল ধরে ভিড়ের মাঝখান দিয়ে পথ খুঁজতে লাগলো। তার নজর ছিল কোণের একটি খালি আসনের দিকে। ঠিক সামনে থাকা ব্যক্তিটি যেন পথ আটকে রেখেছিল। যতক্ষণ না সে ওই কোণের আসনে বসলো, হ্যাঁ এগোতে পারলো না। তারপর সে বসে মাত্রই হ্যাঁ ধপাস করে তার পাশের জায়গায় বসে পড়লো। ওই কালো স্যুট পরা ব্যক্তিকে পরিচিত মনে হলো। মুহূর্তের জন্য হ্যাঁ দম বন্ধ হয়ে গেল। তিনি ছিলেন জিহান সিকান্দার। অত্যন্ত দামি আর নিখুঁত কালো স্যুট পরে, চুলে জেল দিয়ে পেছনে আঁচড়ানো এবং চেহারায় প্রচণ্ড গাম্ভীর্য নিয়ে তিনি সংবাদপত্র খুলছিলেন। ব্রিফকেসটি তিনি পায়ের কাছে রেখেছিল। হ্যাঁ বিস্ময়ে সামনে তাকিয়ে রইল। চোখের আড়াল থেকে সে দেখল জিহান মুখের সামনে সংবাদপত্র মেলে ধরে আছেন। সামনের সারি আর তাদের সারির মাঝখানের জায়গা ওপরে হ্যান্ডেল ধরে থাকা মানুষের ভিড়ে ভরে উঠছিল। হ্যাঁ এই অদ্ভুত সংযোগে এতই ঘাবড়ে গিয়েছিল যে হাতের ঝোলানো জুতোর কথা ভুলেই গিয়েছিল। মনে থাকলো শুধু এটাই যে জিহান কত কাছে তবু কত দূরে। সে তাকে কিভাবে সমাধান করবে? আর যদি সে তাকে না দেখেই ট্রেন থেকে নেমে যায় তবে? তার বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু সে কি আদৌ চিনবে তাকে?